আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের জন্য আমি একটু অন্যরকম একটা লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি, যেখানে কিউট বাইক লাভার একটি ছেলে তার থেকে বয়সে বড় এক সিনিয়র আপুর প্রেমে পড়ে যায়। কিন্তু সেই সিনিয়র আপু আবার এই বাইক লাভারের বাইক রেসিং করাকে খুবই ভয় পেত। তাছাড়া বয়সের ব্যবধান তো আছেই। এবার তাদের এই লাভ স্টোরি কিভাবে জমে উঠবে তা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই ড্রামাটা অনেক বেশি মজাদার হতে চলেছে, তাই ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গেই থাকো। আর তার আগে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না রাখো, এখনই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো এবার ভিডিও শুরু করি। গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট হিরো লিকে দেখতে পাই। লি ছিল বাইক লাভার একটি ছেলে। সে বাইক রেসিং করতে খুবই পছন্দ করত। অর্থাৎ মন ভালো থাকলেও গিয়ে বাইক রেসিং করত, খারাপ থাকলেও বাইক রেসিং করত। আমাদের দেশেও কিন্তু এমন পাগলা আছে যাদের কাছে বাইক শুধু স্বপ্নই না, একেবারে নিজের যান জীবন, যারা কিনা নিজের গার্লফ্রেন্ড বউ সবকিছু ছেড়ে দিতে রাজি, মাগার বাইক ছাড়তে রাজি না। তো তোমরা কারা কারা এমন বাইক পাগলা তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলো না। আর হ্যাঁ, আমাদের বাসা তো এরকম একটা পাগলা আছে যার কিনা বাইক থাকলে আর কিছুই লাগে না। যাই হোক, এদিকে আমরা আমাদের নায়িকা যার নাম ছিল শিয়া তাকে দেখতে পাই। সে লিকে কল করে জিজ্ঞাসা করে, কিরে পাগলা, তুই এখন কোথায়? আমি তো আমার বইটা খুঁজে পাচ্ছি না। লি তখন তাকে বলে দেয় বইটা কোন বুক সেলফে রাখা আছে। আসলে লি আর শিয়া সম্পর্কে কাজিন হয়। লিয়ের যখন 5 বছর বয়স ছিল তখন তার বাবা মা তাকে শিয়ার বাবার কাছে রেখে গিয়েছিল। তখন থেকে লি তাদের সঙ্গেই থাকে, আর শিয়া একজন বড় বোনের মতোই লিয়ের টেক কেয়ার করত। যাই হোক, পরের দিন শিয়া কোথাও একটা যাচ্ছিল, তখনই তার কাছে লি এসে তাকে স্ট্যাচু হতে বলে। শিয়াও স্ট্যাচু হয়ে যায়। এবার লি শিয়াকে বলে, মনে আছে আজকের দিনের কথা? শিয়া বলে, আমি এতটাই গাধা যে নিজেই নিজের জন্মদিনের কথা ভুলে যাই, অথচ তুই তো 1 বছরও ভুলিস না যে আজকে আমার জন্মদিন। লি বলে, এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কেন ভুলে যাব? তারপর সে শিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার চোখটা বন্ধ করে একটি বাগানে নিয়ে আসে। এখানে সে শিয়ার জন্য অনেকগুলো গিফট রেখেছিল। তারপর সে শিয়াকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজাল করে। আসলে লি অনেক আগে থেকে শিয়াকে পছন্দ করে। এখানে লি আরো বলে, কি হলো, এবারও তুমি আমার প্রপোজালটা রিজেক্ট করে দিবে নাকি? আসলে প্রত্যেক বছরই শিয়ার জন্মদিনে লি শিয়াকে প্রপোজাল করে, কিন্তু শিয়া প্রত্যেকবারই তাকে রিজেক্ট করে দেয়। এবার লি বলে, এখন আমি বড় হয়ে গিয়েছি, তাই তুমি আমাকে এবার আর রিজেক্ট করতে পারবে না। কিন্তু শিয়া প্রতিবারের মতো এবারও তাকে রিজেক্ট করে দেয় আর বলে, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার থেকে 6 বছরের বড়? লি বলে, তো কি হয়েছে? তাছাড়া আমাকে দেখতে তোমার থেকে আরো বেশি বড় মনে হয়। শিয়া বলে, একদমই না, তুমি এখনো ম্যাচিউর হওনি। এখন সরো, আমাকে একটা ব্লাইন্ড ডেটে যেতে হবে, তা না হলে বাবা আমার সার্টিফিকেট পুড়িয়ে ফেলবে। এই শুনে লিতো শিয়াকে আটকানোর জন্য চকলেট খেয়ে ফেলে। আসলে মিষ্টি জাতীয় খাবারে লিয়ের অ্যালার্জি ছিল, তাই শিয়ার ব্লাইন্ড ডেটে না গিয়ে তাড়াহুড়া করে লিকে নিয়ে বাসায় চলে আসে আর তার অনেক কেয়ার করে অ্যালার্জির মেডিসিন খাইয়ে দিতে আসে। কিন্তু দুষ্টু লিতো চকলেটই খায়নি। আসলে সে এতক্ষণ ধরে অ্যাক্টিং করছিল। এটা জানতে পেরে শিয়া তো তার কান টেনে দিয়ে বকা দিতে থাকে আর রাগ করে সেখান থেকে চলে যায়। পরের সিনে তারা দুজনে যখন ঘোরাঘুরি করছিল তখন লি বলে, এখন আর আমি ছোট বাচ্চা না, তাই প্লিজ তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। শিয়া বলে, তুমি প্রত্যেক বছর এপ্রিলের প্রথম দিনই কেন আমাকে প্রপোজাল করো? লি বলে, তা আমি কি করব? তোমার জন্ম তারিখ তো 1 এপ্রিল, তাছাড়া 1 এপ্রিল আমি তোমাকে প্রপোজাল করলেও বোকা কিন্তু বানাচ্ছি না। তোমাকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসি, তোমাকে নিয়ে আমার ফিলিংস একেবারে খাঁটি। শিয়া বলে, ঠিক আছে,
যেদিন তুমি অনেকগুলো ক্যান্ডি একসাথে খেতে পারবে সেদিনই আমি বুঝবো যে তোমার ফিলিংস আসলে রিয়েল। যাও এখন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল না তোমার ক্লাস আছে। লিও এবার লক্ষ্মী ছেলের মতো চলে যায়, যেটা দেখে শিয়া মিষ্টি একটা হাসি দেয়। পরের দিন শিয়ার বাবা শিয়াকে জোর করে আরো একটা ব্লাইন্ড ডেটে পাঠাচ্ছিল, এটা আবার লি দেখে ফেলে, তাই সে তাদেরকে ফলো করতে থাকে। এদিকে শিয়ার সঙ্গে ব্লাইন্ড ডেটে আসা ছেলেটির নাম হলো ড্যাংজি, যে কিনা একটু কিপটে টাইপের ছিল, তাই শিয়ার তাকে খুব একটা পছন্দ হয় না। কিন্তু এই ছেলেটা আবার শিয়ার পিছনে পড়ে যায়, কারণ তার নাকি শিয়াকে ভালো লেগে গিয়েছিল। তখন সেখানে শিয়ার বেস্ট ফ্রেন্ড জিনি আসে আর বাহানা দেখিয়ে শিয়াকে এর ড্যাঞ্জির কাছ থেকে নিয়ে চলে যায়। এবার তারা দুই বান্ধবী রিফ্রেশের জন্য একটি রিসোর্টে চলে আসে। আর তারা যখন সুইমিং পুলের সামনে বসে গল্প করছিল তখন তো তারা সুইমিং পুলের ভিতর থেকে শব্দ শুনতে পায়। আসলে শিয়াকে ফলো করতে করতে লিও এখানে চলে এসেছিল। লিকে এখানে দেখে শিয়া তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তখন লি সুইমিং পুল থেকে উঠে শিয়ার সামনে এসে বলে, আজকে কিন্তু এপ্রিলের ফার্স্ট ডে না, তাই আমি তোমাকে কিছু বলতে চাই। এখানে লি যখনই তার মনের কথাগুলো বলবে বলে ঠিক করে তখনই সেখানে ড্যাংজি চলে আসে আর সেও শিয়াকে ফলো করছিল। এবার ড্যাংজি তো শিয়ার হাত ধরে বলে, ও হলো আমার ফিয়ন্সে, তাই তুমি তার হাতটা এখনই ছাড়ো। কিন্তু লিও তো নাসুর বান্দা, সে শিয়ার হাত ছাড়ে না, সেও শিয়াকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে দাবি করতে থাকে। আর এখানে তারা দুজন তো শিয়াকে ধরে টানাটানি করতে শুরু করে দেয়, যার কারণে শিয়া অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তখনই সুযোগ বুঝে লি শিয়াকে নিজের কাছে টেনে নেয়, ফলে ড্যাঞ্জি তো পড়ে যায়। আর পড়ার সময় ড্যাঞ্জির সাথে কেকের টেবিলটি লেগে সেটিও নিচে পড়ে যায়। ফলে এখানে ড্যাঞ্জি তো অনেক রেগে লির উপর কেক ছুঁড়ে মারে। কেকগুলো এসে একদম লিয়ের মুখের উপরে পড়ে, যা দেখে শিয়া মনে করে লি হয়তো কেক খেয়ে ফেলেছে, তাই সে তাড়াহুড়া করে লিকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। কিন্তু লি কেক খায়নি, সে এতক্ষণ শিয়ার সঙ্গে মজা করছিল, তাই শিয়া তার উপর অনেকটা রেগে যায়। পরের দিন লি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক কাপলকে কিচেন খেতে দেখে নিজেও কল্পনার সাগরে ডুব মারে, যেখানে শিয়াও চিকেন খাচ্ছিল। এবার বাস্তবে সে শিয়ার কাছে যেতে শুরু করে। এদিকে শিয়া আবার আজকে তার কিছু স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসে। তারা সবাই শিয়াকে বলে, তুমি এখনো বয়ফ্রেন্ড কেন বানাচ্ছ না? তখনই সেখানে লি এসে বলে, কে বলেছে তার বয়ফ্রেন্ড নেই? এ বলে সে সবার সামনে শিয়াকে কিস করে বলে, আমি তার বয়ফ্রেন্ড। যা দেখি শিয়া তো অনেকটাই অবাক হয়ে যায়, আর কি করবে বুঝতে না পেরে ওয়াশরুমের বাহানা দিয়ে এখান থেকে চলে যায়। এবার লিও তার পিছন পিছন যায়। পরের সিনে আমরা দেখি লি শিয়াকে তার ঘরে নিয়ে যাচ্ছে, আর শিয়া এখানে অনেকটাই মাতাল ছিল, কারণ সে তার বন্ধুদের সঙ্গে অলরেডি অনেক ড্রিঙ্কস করে ফেলেছিল। এদিকে রাস্তার মধ্যে লি একটি কুকুর দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, যেটা দেখে শিয়া তো স্মাইল করতে থাকে। তারপর লিয়ার শিয়া যখন তাদের বাড়িতে পৌঁছে যায় তখন তারা এখানে ড্যাংজি আর তার মাকে দেখতে পায়। লিয়ার শিয়াকে একসঙ্গে দেখে সে তো একজন পজেসিভ হাজবেন্ডের মতো শিয়াকে প্রশ্ন করতে শুরু করে দেয় যে তুমি কোন সাহসে এত বেশি ড্রিঙ্কস করলে, আর লি বা তোমার সঙ্গে কি করছে? ড্যাঞ্জির মা তখন আবার লিকে এখান থেকে এখনই চলে যেতে বলে। এটা শুনে শিয়া রেগে গিয়ে বলে, এটা আমার বাড়ি, তাই আমি ঠিক করব এখানে কে থাকবে আর কে থাকবে না। তাছাড়া লি হলো আমার বয়ফ্রেন্ড, তাই ওর সঙ্গে ভালো করে কথা বলো। এখানে মাতাল শিয়া তো তাদের সামনে অনেক উল্টাপাল্টা কাজ করতে শুরু করে দেয় আর বলতে থাকে লিয়ের ছোট থেকে একটা অসুখ আছে, সেটা হলো সে মিষ্টি জাতীয় কোনো খাবার খেলেই অনেক বেশি অসুস্থ হয়ে যায়, এমনকি মরেও যেতে পারে। আর দেখো সে এখন আমার জন্য এই চকলেটও খেয়ে নিতে পারে। এই বলে সে তো নেশার করে লিকে চকলেট খাইয়ে দেয়, যা দেখে ড্যাঞ্জির মা তো ড্যাঞ্জিকে নিয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর বলতে থাকে, এই মেয়ে তো দেখছি অনেক বেশি ডেঞ্জারাস, এই মেয়ের সাথে থাকলে সে আমাদেরকে মেরে ছাড়বে। এদিকে চকলেট খেয়ে বেচারা লিয়ার অবস্থা তো ভীষণ খারাপ হয়ে যায়। শিয়া মনে করছিল লি হয়তো এবারও অ্যাক্টিং করছে, কিন্তু লিয়ের তো অ্যালার্জি অ্যাটাক শুরু হয়ে যায়। এতে শিয়া তাড়াহুড়া করে তাকে হসপিটালে নিয়ে যায়।
তারপর শিয়া তার বান্ধবী জিনিকে কল করে লিয়ার অবস্থার কথা জানায়। তাই জিনিও হসপিটালে আসার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সে ভুল করে অন্য একটি গাড়িতে উঠে যায়। আর এই ছেলেটার নাম হলো চ্যান। জিনি তাকে অনুরোধ করছিল সে যেন তাকে হসপিটালে ড্রপ করে দেয়। চ্যানও তার কথায় রাজি হয়ে যায়, কারণ সেও হসপিটালের দিকেই যাচ্ছিল। অন্যদিকে শিয়া তো লিকে নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল। তখন এখানে একটি মাতাল ছেলে আসে, আর তার আজকে ব্রেকআপ হয়েছিল। সে তো এখানে শিয়াকে নিজের গার্লফ্রেন্ড মনে করে বলতে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে যেও না। তখন আবার সেখানে লি আসে, যে কিনা এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। লিকে দেখে শিয়া বলে, আমাকে সাহায্য করো, এই মাতাল তো আমাকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে, মাতালটাকে এখনই যেতে বলো। লি বলে, আগে আমাকে সুইটহার্ট বলো, তাহলে আমি তোমাকে এই মাতালের কাছ থেকে বাঁচিয়ে নিব। এবার শিয়া তো মাতালের হাত থেকে বাঁচার জন্য আরেক পাগলকে সুইটহার্ট বলতে হয়, যা শুনে লি তো অনেক বেশি খুশি হয়। তারপর সে মাতালটাকে লাথি মেরে শিয়ার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু এবার মাতাল ছেলেটি লিকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ছেড়ে যেও না। মানে সে এবার লিকে নিজের গার্লফ্রেন্ড মনে করছিল। আর এই ছেলেটার নাম ছিল ইয়ান। তখনই সেখানে চ্যান আর জিনি আসে, আর এই ছেলেটি চ্যানের ভাই ছিল। এখানে তো ইয়ান তার ভাই চ্যানকে দেখে বলে, ভাইয়া ও হলো আমার গার্লফ্রেন্ড, আর আমি তাকেই বিয়ে করতে চাই। এটা শুনে লি তো ইয়ানের উপর অনেকটাই রেগে যায়। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় চ্যান তার ভাইয়ের তরফ থেকে শিয়ার কাছে এসে ক্ষমা চায়, আর সে শিয়াকে নিজের বিজনেস কার্ডটাও দেয়। কিন্তু শিয়ার বদলে জিনি ওই বিজনেস কার্ডটা নিয়ে যায়, যা দেখে চ্যান তো স্মাইল করে। পরের দিন চ্যান তার মাতাল ভাইকে কার রাতের ওই ভিডিওটা দেখায়, যা দেখে বেচারা ইয়ান তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। এবার চ্যান তাকে বকা দিয়ে বলতে থাকে, কলেজে গিয়ে এসবই করিস তাই না, আজকে লিয়ের কাছে গিয়ে সরি বলে আয়, তা না হলে আমি কিন্তু তোর ক্রেডিট কার্ড ফেরত দিব না। অন্যদিকে শিয়াকে দেখানো হয় তার প্রফেসর সায়েন্স ক্লাবে জয়েন করার জন্য শিয়ার গ্রাজুয়েট সার্টিফিকেট জমা দিতে বলে। এটা শুনে শিয়া তো অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তার সার্টিফিকেট তো এখনো তার বাবার কাছেই রয়েছে। আর যতক্ষণ না শিয়া বিয়ে করছে ওর বাবা ততক্ষণ তাকে সার্টিফিকেট ফেরত দিবে না। এদিকে লিওর বাড়ি এসে অনেক বড় একটি বক্স দেখতে পায়, যা দেখে সে মনে করে শিয়াই হয়তো তার জন্য এটা পাঠিয়েছে। তাই সে তো খুশি খুশি বক্সকে জড়িয়ে ধরে বলে, আমি জানি সোনা তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু বলতে পারো না। এখানে সে শিয়াকে ইমাজিন করে আরো অনেক রোমান্টিক কথা বলতে শুরু করে, কিন্তু বক্সের ভিতরে ইয়ান ছিল, যে কিনা লিকে সরি বলতে এসেছে। ইয়ান ভাবে লি হয়তো তাকেই এই কথাগুলো বলেছে, তাই সে তখনই চেঁচিয়ে বক্স থেকে বের হয়ে আসে। হঠাৎ করে ইয়ানকে দেখে লি তো ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। এবার ইয়ান বলতে শুরু করে, কালকে রাতে আমি তো মাতাল ছিলাম, তাই তোমাকে আমার গার্লফ্রেন্ড ভেবে ওইসব কথাগুলো বলেছিলাম, কিন্তু তুমি তো দেখছি আমার কথাগুলো সিরিয়াস ভাবে নিয়েছো আর আমাকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে ফেলছো। কিন্তু আমি ওই টাইপের ছেলে না, আমি তোমায় কখনোই ভালোবাসতে পারবো না, তাই আমার থেকে দূরে থাকো। এখানে তার এসব ফালতু কথা শুনে লিতো তার উপর রেগে মারতে শুরু করে দেয়। যাই হোক, পরের দিন লি তার কলেজে যায়, যেখানে আমরা জিহা নামের এই মেয়েটাকে দেখতে পাই, যে কিনা লিয়ের ফ্রেন্ড ছিল। তবে জিহা আবার মনে মনে লিকে পছন্দ করে। এদিকে ইয়ানকে দেখানো হয় সে আজ লিয়ার কলেজে এসে তার খোঁজ করছিল। আর লি যখন ইয়ানকে দেখে তখন সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়ান তাকে দেখে ফেলে। তারপর ইয়ান বারবার লিকে সরি বলে, কিন্তু লি তার কথায় কোনো পাত্তা না দিয়ে দৌড়ে শিয়ার বাড়ি চলে আসে। তখন বাড়িতে শিয়া ছিল না, ওর বাবা ছিল। সে দেখে শিয়ার বাবা অনেকগুলো ছেলের ছবি তার রুমে টাঙিয়ে রেখেছে। আসলে তিনি শিয়ার জন্য এই ছেলেগুলোকে পছন্দ করে রেখেছে, আর শিয়াকে এক এক করে তাদের সঙ্গে ডেটে পাঠাতে চায়। লি তো এবার শিয়ার বাবাকে বলে, আঙ্কেল এত তাড়া কিসের, শিয়ার তো মাত্রই 28 বছর হলো। শিয়ার বাবা বলে, এটা কি কম বয়স নাকি, এখন যদি সে বিয়ে না করে তাহলে তো তাকে কেউ বিয়েই করবে না।
লি বলে কেউ বিয়ে না করলে আমি শিয়াকে বিয়ে করব। কিন্তু লিয়ের এই কথাটি শিয়ার বাবা মজা হিসেবে উড়িয়ে দেয়। শিয়ার বাবা মনে করে লি হয়তো কথার কথায় এই কথাটি বলেছে। যাই হোক, তারপর লি আঙ্কেলকে বলে আমার একজন ফ্রেন্ড আমাকে অনেক জ্বালাচ্ছে, তাই আমি কি কয়েকদিন এখানে থাকতে পারি। আসলে লি কলেজে ওঠার পর থেকে হোস্টেলে থাকতো। এখানে শিয়ার বাবাও রাজি হয়ে যায় আর বলে সমস্যা নেই, তুমি তো ছোট থেকে এ বাড়িতেই বড় হয়েছো, তাই যতদিন ইচ্ছা তুমি ততদিন থাকতে পারো। তারপর শিয়া তো বাড়িতে এসে লিকে দেখে অনেক খুশি হয় আর তার সঙ্গে দুষ্টামি করতে শুরু করে দেয়। পরের সিনে শিয়ার বাবা লিকে আরো কয়েকজন ছেলের ছবি দেখাচ্ছিল। লি এবার সিরিয়াস ভাবে বলে দেয় যে শিয়া একজনকে পছন্দ করে, কিন্তু সে ছেলেটা শিয়ার থেকে বয়সে ছোট, তার নাম হলো লি। এই কথাটা শুনে শিয়ার বাবা বলে ও কেন তোকে পছন্দ করবে, ছোটবেলা থেকেই তো শিয়া বড় বোনের মতো তোকে টেক কেয়ার করেছে। লি বলে কিন্তু সে তো আমার আপন বোন না। বাবা বলে আপন বোন না হোক, কিন্তু আমার চোখে তোরা দুজন ভাই বোন, আর আমার মনে হয় না যে শিয়া তোকে পছন্দ করবে, তাই এই সমস্ত ফাইজলামি করা বন্ধ কর। এই বলে সে যখন চলে যাচ্ছিল তখন লি বলে শিয়া এখন প্রেগনেন্ট। এই কথা শুনে শিয়ার বাবা এত বেশি অবাক হয় যে তিনি সিঁড়ি থেকেই পড়ে যেতে নেয়। পরের সিনে লি আর শিয়াকে দেখানো হয়। এখানে লি শিয়াকে বলে আমি তোমার বাবাকে মিথ্যে কথা বলেছি যে তুমি প্রেগনেন্ট, আর তোমার বাচ্চার বাবা হলাম আমি। এই কথা শুনে শিয়াও তো অবাক হয় আর সে রেগে লিকে বকা দিতে যাবে, তখনই তার বাবা আবার এখানে আসে আর লিকে মারতে মারতে বলে এত বড় একটা আকাম কি করে করলি তোরা। এখানে শিয়াও তখন অভিনয় করে বলতে থাকে সবকিছু তো তোমার জন্যই হয়েছে, যদি তুমি আমাকে ব্লাইন্ড ডেটে না পাঠাতে তাহলে কি এসব হতো। লি আমার বয়ফ্রেন্ড, তাই এখন আমাকে আর ব্লাইন্ড ডেটে যেতে হবে না, আর এবার তুমি আমার সার্টিফিকেটটাও ফেরত দাও। এবার শিয়ার বাবা কি আর করবে, তার মেয়ের সার্টিফিকেট ফেরত দিয়ে দেয়। এটা পেয়ে শিয়ার তো অনেক বেশি খুশি, কারণ সার্টিফিকেটটা এই মুহূর্তে তার অনেক বেশি প্রয়োজন ছিল। পরের দিন শিয়ার কাছে জিনি এসে বলে আমাকে একটি পার্টিতে ইনভাইট করা হয়েছে আর তুইও আমার সঙ্গে সেখানে যাবি। কিন্তু শিয়ার কাছে এসব পার্টি টার্টি খুব একটা ভালো লাগে না, তাই সে সেখানে কোনোভাবেই যেতে চাচ্ছিল না। তারপরও জিনি তাকে জোর করে পার্টিতে নিয়ে আসে। তবে মজার বিষয় হলো সেখানে চ্যানও ছিল, আর জিনি এই ব্যাপারটা জানতো। এই কারণে সে ইচ্ছে করে শিয়াকে এখানে এনেছে, যাতে করে চ্যান আর শিয়ার মধ্যে কোনো একটা কানেকশন করিয়ে দিতে পারে। তারপর যিনি চালাকি করে বিকালবেলায় চ্যানকে একটি ক্যাফেতে আসতে বলে। অন্যদিকে লি আর জিহাকে দেখানো হয়। লি জিহাকে বলে আমার মনে হয় শিয়া আমার উপর অনেক বেশি রেগে আছে, এখন আমি কি করে তার রাগ ভাঙাবো সেটাই তো বুঝতে পারছি না। তুমি কি আমাকে এ ব্যাপারে সাহায্য করবে? জিহার ইচ্ছে না থাকার শর্ত সে লিয়ের দিকে তাকিয়ে তার কথা রাজি হয়। আসলে জিহা ভালো করেই বুঝতো যে লি শিয়াকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু সেও তো লিকে পছন্দ করত, তাই লিয়ের খুশির জন্য সে সবকিছুই মেনে নিত। যাই হোক, পরের সিনে আমরা শিয়ার চ্যানকে দেখতে পাই। তারা দুজন ক্যাফেতে বসে জিনির জন্য ওয়েট করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও জিনি সেখানে আসে না, আর সে এখানে আসবেও না, কারণ সে ঠিক করেছিল শিয়ার চ্যানকে সে এক করেই ছাড়বে। আর এই জন্য তাদের তো নিজেদের মধ্যে টাইম কাটানো দরকার, আর এই কারণেই তো সে চালাকি করে এই কাণ্ডটা ঘটিয়েছে। তখনই আবার ওই ক্যাফেতে লি জিহাকে নিয়ে আসে। এখানে এসে শিয়াকে চ্যানের সঙ্গে দেখে লিয়ের তো ফেটে যাচ্ছিল। সে এত বেশি জেলাস হচ্ছিল যে শিয়া যখন ওয়াশরুমে যায় তখন সে তার পিছনে গিয়ে বলে তুমি এখানে চ্যানের সঙ্গে কেন এসেছো? শিয়া বলে আমি তার সঙ্গে কেন এসেছি সেটা তোমাকে কেন বলবো, তুমিও তো একটা মেয়েকে সঙ্গে নিয়ে এখানে এসেছো, কই আমি কি তোমাকে কিছু বলেছি? এই বলে সে আবারও চ্যানের কাছে চলে আসে। এবার লি তো অনেক বেশি রেগে যায়। তখন আবার এখানে ইয়ান এসে লিকে বিরক্ত করতে শুরু করে দেয়। এখানে ইয়ান কিন্তু জানতো না যে তার ভাই চ্যানও এই ক্যাফেতেই রয়েছে। তারপর লি আর ইয়ানের মধ্যে তো ঝগড়া লেগে যায়। এদিকে চ্যান আবার তার ভাইকে দেখে ফেলে, আর এখানে তাদের ঝগড়া থামিয়ে চ্যান ইয়ানকে নিয়ে বাড়ি চলে আসে। অন্যদিকে শিয়া এখানে একা হয়ে যায়, আর লি যেহেতু তার উপর রেগেছিল তাই সে রাগের বশে শিয়াকে একা ফেলে জিহাকে নিয়ে চলে যায়। কিছুটা যাওয়ার পর
জিহা বলে অনেক হয়েছে, এবার থামো, এখন তুমি তোমার শিয়ার কাছে যাও, আমি একাই চলে যেতে পারবো। এই কথা শুনে লিও শিয়ার কাছে চলে আসে, কিন্তু এখানে এসে শিয়াকে কোথাও দেখতে পায় না। আসলে ততক্ষণে শিয়া নিজে নিজেই এখান থেকে তার বান্ধবী জিনির বাসায় চলে এসেছিল। তারপর শিয়া তো জিনির বাসায় এসে ক্যাফেতে না যাওয়ার জন্য অনেক বেশি বকা দিতে থাকে। জিনি বলে, আরে তুই কি বোকা নাকি? আমি তো ইচ্ছে করে সেখানে যাইনি, যাতে করে তুই আর চ্যান কাছাকাছি আসতে পারিস। আর চ্যান কিন্তু অনেক ভালো, সাথে হ্যান্ডসামও। ওই লিয়ের থেকে চ্যানকে তো আমার অনেক বেশি ভালো লাগে। শিয়া তো লিয়ের নামটা শুনেই জিনিকে বলে, খবরদার, ওই হারামির নাম আর একবারও নিবি না। সে আমাকে অনেক জ্বালিয়েছে, শালার সাহস হয় কি করে আমার সামনে আমাকে ফেলে অন্য একটা মেয়েকে নিয়ে চলে যাওয়ার। এসব বলে শিয়া তো লিকে অনেক গালাগালি করতে থাকে। যাই হোক, এদিকে চ্যানকে দেখানো হয় সে শিয়ার কথাই ভাবছিল, যা দেখে আমরা বুঝতে পারি সেও হয়তো শিয়াকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে লি জিনিকে কল করে বলে, শিয়া কি তোমার বাসায় আছে? লি বলে হ্যাঁ, সে অলরেডি ঘুমিয়ে পড়েছে। এবার লি জিনির বাসায় চলে আসে। জিনি তো তাকে দেখে শিয়াকে বিরক্ত করার জন্য অনেক বকা দিচ্ছিল, কিন্তু লি তার কথা কানেই নেয় না। সে সরাসরি শিয়ার কাছে চলে আসে। এখানে শিয়া তো ঘুমের মধ্যেও লিকে গালাগালি করছিল, যা শুনে লি স্মাইল করতে থাকে। পরের দিন সকালবেলা শিয়ার ঘুম ভাঙলে সে লিকে তার সামনে দেখতে পায়। এখানে লি বলে, কালকে কি আমি তোমাকে অনেক বেশি জ্বালিয়েছি যে স্বপ্নের মধ্যেও তুমি আমাকে গালাগালি করছো? কিন্তু শিয়া তো তার সঙ্গে কোনো কথাই বলে না। তারপর রাতের বেলায় শিয়া জিনির সঙ্গে দেখা করতে একটি বারে আসে। এখানে জিনি তো অনেক বেশি ড্রিঙ্কস করছিল, তবে শিয়া কোনো ড্রিঙ্ক করে না। তাই সে লিকে মেসেজ করে এখানে আসতে বলে। মেসেজ দেখে লি তো সাথে সাথেই বাড়ি চলে আসে আর দেখে ইতিমধ্যে শিয়াও ড্রিঙ্কস করতে শুরু করেছে। আর তারা দুই বান্ধবী এখানে ড্রিঙ্ক করে এতটাই মাতাল হয়ে গিয়েছিল যে তারা ঠিক মতো চলতেও পারছিল না। তখন আবার ওই বারে চ্যানও ছিল, তাই লি চ্যানকে বলে, তুমি জিনিকে তার বাড়িতে রেখে আসো আর আমি শিয়াকে নিয়ে যাচ্ছি। চ্যান তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু সে জিনিকে তার নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ ড্রিঙ্কস করার ফলে জিনি তার বাড়ির অ্যাড্রেসটাও চ্যানকে বলছিল না। তবে মজার বিষয় হলো, চ্যানের বাসায় আসার পর জিনি তো চ্যানের সঙ্গে অনেক বেশি পাগলামি করছিল আর চ্যানকে নিজের বয়ফ্রেন্ড মনে করে বারবার কিস করতে যাচ্ছিল। এদিকে রুমের বাইরে থেকে ইয়ান তখন এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। পরের দিন জিনি কাল রাতের জন্য শিয়াকে কল করে সরি বলে। শিয়া তখন জিনিকে চ্যানের কথা জিজ্ঞাসা করে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সকালবেলায় জিনির ঘুম ভাঙলে সে নিজেকে অন্য একটি ঘরে দেখে একদম অবাক হয়। তখন হঠাৎ করে ইয়ান তার সামনে চলে আসায় জিনি অনেক ভয় পেয়ে যায়। এখানে ইয়ান বলে, কাল রাতে আমার ভাইয়া তোমাকে বাড়িতে এনেছিল আর তখন তুমি মাতাল হয়ে বারবার চ্যানকে কিস করতে যাচ্ছিলে। এইটা শুনে জিনি তো অনেক বেশি লজ্জায় পড়ে যায় আর সে চ্যানকে থ্যাংক ইউ না বলে তার বাসা থেকে চলে যায়। এই কথাগুলো জিনি যখন শিয়ার সঙ্গে শেয়ার করছিল তখন শিয়া তো তার মজা নিতে থাকে। তারপর শিয়া যখন রান্নাঘরে বাসন মাজছিল তখন সেখানে লিও ছিল। এদিকে শিয়ার বাবা তো লুকিয়ে লুকিয়ে দেখছিল যে তারা সত্যি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিনা। এই ব্যাপারটা আবার লি লক্ষ্য করে, এই কারণে সে পিছন দিক থেকে শিয়াকে এসে জড়িয়ে ধরে, যা দেখে শিয়া তো অবাক হয়। লি তখন তার কানে কানে বলে, তোমার বাবা আমাদেরকে দেখছে, তাই অ্যাক্টিং করো যেন আমরা কাপল, তা না হলে তোমার বাবা কিন্তু সন্দেহ করবে। এবার শিয়া তো আর কিছুই বলতে পারে না, সে লিকে তার কাছে দাঁড়িয়ে থাকতে দেয়। শিয়ার বাবা তো তাদেরকে এভাবে রোমান্স করতে দেখে রেগে সেখান থেকে চলে যায় আর লিয়ের মাকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। এর পরের সিনে দেখা যায় লিকে তার মা কল করে বলে, তুই কেন তোর আর শিয়ার সম্পর্কের কথা এতদিন আমাদেরকে বলিসনি? লি বলে, তোমরা তো তোমাদের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকো,
আমাকে ঠিকমতো কলও করো না, তাহলে আমি কিভাবে তোমাদেরকে জানাবো? লিয়ার মা বলে, ঠিক আছে সেটা যাই হোক, এখন কিন্তু বিয়ে করার কোনো দরকারই নেই, আগে তুই তোর গ্রাজুয়েশন শেষ কর, তারপর বিয়ে করিস। লি বলে, কিন্তু আমি এতদিন ওয়েট করতে পারবো না, ইচ্ছে হলে তোমরা আমার বিয়েতে এসো, তা না হলে এসো না, আমি কিছুদিন পরেই শিয়াকে বিয়ে করে ফেলবো। এই বলে সে ফোনটা কেটে দেয়। তারপর সে তো মনের দুঃখে বাইক রেসিং করতে চলে যায়, কারণ তার বাবা মা ছোটবেলা থেকে তাকে দূরে দূরে রাখছে, আর এই বিষয়টা প্রায় সময় লিকে অনেক কষ্ট দিত। রেসিং করতে এসে তো সে বাইক অনেক জোরে জোরে চালাচ্ছিল, আর এই বাইক রেসিংটা লি খুব ভালোই পারত, এমনকি অনেক কম্পিটিশনে বাইক রেসিং এ অংশগ্রহণ করে লি পুরস্কার জিতেছে। যাই হোক, তারপর বাইক রেসিং শেষ করে লি তো আপসেট হয়ে শিয়াদের বাসার নিচে বসেছিল। এটা দেখে শিয়া আবার তার সঙ্গে কথা বলতে আসে। লি তখন শিয়াকে বলে, জানো, আমার মনে হয় এই পৃথিবীতে তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো, ছোটবেলা থেকে তুমি আমার কত কেয়ার করেছো, তাই আমার মনে হয় আমরা একে অপরের জন্য একদম পারফেক্ট। তাছাড়া তুমি আমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না, চলো আমরা বিয়ে করে নেই। শিয়া বলে, আমি না সেদিন বলেছি যে তুমি একসাথে অনেকগুলো ক্যান্ডি যেদিন খেতে পারবে সেদিনই আমি রাজি হব। এই বলে সে চলে যায়। পরের দিন দেখা যায় জিনি যখন শপিং করছিল তখন সে সেখানে তার এক্স বয়ফ্রেন্ড আর তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে দেখতে পায়। তাদেরকে দেখে জিনি ইগনোর করে চলে যেতে চায়, কিন্তু তার এক্স এসে জিনিকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে একা এসেছো? এখনো কি একটা বয়ফ্রেন্ড জোটাতে পারোনি? জিনির তো এই কথাগুলো শুনে অনেক বেশি রাগ হচ্ছিল। তখনই সে আবার সেখানে চ্যানকে দেখতে পায় আর রাগের মাথায় বলে ফেলে, না আমি এখানে একা আসিনি, আমার সঙ্গে আমার বয়ফ্রেন্ডও এসেছে, আর ও হলো আমার বয়ফ্রেন্ড, যে কিনা তোমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম এবং রিচ। এদিকে বেচারা চ্যান তো জিনির এসব কথা শুনে একদম টাসকি খেয়ে যায়, আর সে এখানে কিছু বলতেই যাবে তখনই জিনি আবার তার মুখ বন্ধ করার জন্য কিস করে বসে। ফলে চ্যান একদম স্ট্যাচু হয়ে যায় আর কিছুই বলতে পারে না। এবার জিনি চ্যানকে একটি সাইডে নিয়ে এসে বলে, আসলে সে হলো আমার এক্স বয়ফ্রেন্ড, তাকে দেখানোর জন্যই আমি তোমাকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে কিস করেছি, প্লিজ তুমি আবার কিছু মনে করো না। এই বলে জিনি তো সেখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়ে। এদিকে শিয়ার লিকে দেখানো হয় লি জোর করে শিয়াকে তার সঙ্গে ডেটে এনেছে, তবে ডেটে এসে তারা দুজনেই অনেক বেশি মজা করছিল। এখানে লি তো শিয়াকে কিস করতে যাচ্ছিল, কিন্তু শিয়া তাকে আটকে বলে, আমি চকলেট খেয়েছি, তাই তোমার এখন আমাকে কিস করলে অ্যালার্জি হতে পারে। লি বলে, কোনো ব্যাপার না, আমি এই চকলেটের টেস্টটা করতে চাই। এই বলে সে শিয়াকে কিস করে দেয়। তারপর দেখা যায় শিয়া তার বাড়ি চলে গেলে লি তাকে মেসেজ করে বলে, আমরা কিন্তু কালকেও ডেটে যাব, ঠিক আছে? কিন্তু শিয়া তাকে না বলে দেয়। তখন লি তার কিছু ছবি শিয়াকে সেন্ড করে বলে, তুমি যদি কালকে আমার সঙ্গে ডেটে না যাও তাহলে কিন্তু আমি এই ক্যান্ডিগুলো খেয়ে ফেলবো। শিয়া এখানে ভালো করেই জানতো যে লি মিথ্যা কথা বলছে, কিন্তু তবু সে ডেটে যেতে রাজি হয়, কারণ তারও তো লিয়ের সঙ্গে সময় কাটাতে অনেক ভালো লাগে। যাই হোক, পরের দিন সে লিয়ের বলা লোকেশনে চলে আসে। এখানে লি ইচ্ছে করেই বল ছেড়ে লিয়াকে ফেলে দেয় আর নিজে শিয়ার কাছে আসতে গিয়ে পা স্লিপ করে তার উপরে পড়ে যায়, ফলে রোমান্টিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তারপর লি তো রোমান্টিক একটা মুড নিয়ে শিয়াকে কিস করতে আসে, কিন্তু দুষ্টু শিয়া ছোট্ট একটা বল এখানে রাখে, ফলে লি তো এই বলটাকেই কিস করে। তারপর শিয়া লিকে নিজের উপর থেকে সরিয়ে এখান থেকে চলে যায়। এবার পরের দিন লি যখন কলেজে আসে তখন ইয়ান আবারও তাকে জ্বালাতে শুরু করে। আসলে ইয়ান আর লি একই কলেজে পড়তো আর তারা সমবয়সী ছিল। এবার দুজনের মধ্যে তো ভালোই একটা ঝগড়া লেগে যায়, যার কারণে প্রিন্সিপাল তো শিয়ার চ্যানকে কলেজে আসতে বলে তাদের নামে অনেক কমপ্লেন করে। এতে শিয়া লিকে বকা দেয় আর চ্যানও ইয়ানকে বকা দেয়। তারা যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন চ্যান শিয়ার লিকে ওদের সঙ্গে লাঞ্চ করতে বলে। এবার তারা দুজনে তাদের সঙ্গে লাঞ্চ করতে রাজিও হয়ে যায়। তারপর লাঞ্চে এসে চ্যান শিয়াকে বলে,
আমার মনে হয় তুমি আমার টাইপের, তাই তুমি কি আমার সঙ্গে ডেট করবে? এই কথা শুনে লি তো পুরাই অবাক হয়ে যায়। তার তখন চ্যানের উপর ভীষণ রাগ হচ্ছিল। ঠিক তখনই শিয়া চ্যানকে বলে, সরি, আমি তোমার সঙ্গে ডেট করতে পারবো না, কারণ অলরেডি আমার একটা বয়ফ্রেন্ড আছে, আর সেটা হলো লি। শিয়ার মুখে এই কথা শুনে লি তো রীতিমতো অবাক হয়, আর সে এটা ভেবে মনে মনে অনেক বেশি খুশি হয় যে ফাইনালি শিয়া আমাকে তার বয়ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। যাই হোক, রাতের বেলা লি শিয়াকে তার বাড়ির ছাদে নিয়ে আসে, আর সে আগেই এই ছাদটাকে খুব সুন্দর রোমান্টিক একটা ওয়েতে সাজিয়ে রেখেছিল। এখানে লি শিয়াকে বলে, ছোটবেলার মতো তুমি আজকেও আমাকে হিপনোটাইজ করো, যাতে আমি তোমার সঙ্গে ক্যান্ডি খেতে পারি। আসলে শিয়া একজন সাইকোলজির স্টুডেন্ট ছিল, কিন্তু লিকে হিপনোটাইজ করতে গিয়ে সে নিজেই হিপনোটাইজ হয়ে যায়। ফলে সে নিজে বিড়বিড় করে বলতে থাকে, লি, আমিও কিন্তু তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু সিনিয়র আপু হওয়ার কারণে এই কথা কোনোদিনই স্বীকার করিনি। এটা শুনে লি তো মহা খুশি, আর সে শিয়াকে কিসও করে দেয়। এবার পরের দিন সকালে শিয়ার ঘুম ভাঙলে লি তখন শিয়াকে এই বলে টিস করতে থাকে যে কাল রাতে তুমি কিন্তু আমাকে বলে দিয়েছো যে আমাকে অনেক আগে থেকেই লাইক করো। এই কথা শুনে শিয়া তো অনেকটা লজ্জা পায় আর ব্লাশ করতে থাকে। তখনই সেখানে শিয়ার বাবা এসে লিকে অনেক বকাবকি করে, কারণ তিনি জানতে পেরেছিল যে লি বাইক রেসিং করে। এই বাইক রেসিং এর কথা শুনে শিয়াও তো অবাক হয়, আর সে লিকে উড়াধুরা বকা দিতে থাকে, কারণ বাইক রেসিং করা তার একদমই পছন্দ না। সে অনেক বেশি ভয় পায়। আসলে শিয়ার মা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাই তার ভয় হচ্ছে যদি এই বাইক রেসিং করতে গিয়ে লির কিছু হয়ে যায়। এইসব ভেবে সে অনেক বেশি প্যারেশান করতে থাকে। তখন লি তাকে বুঝিয়ে বলে, দেখো, বাইক রেসিং করতে আমি এক্সপার্ট, এসবে আমার কিছুই হবে না। কিন্তু শিয়া তার কথা মানতে রাজি না। সে রেগে এখান থেকে চলে যায়। তারপর লিতো শিয়ার রাগ ভাঙার জন্য বারবার তার কাছে এসে সরি বলে। এমনকি সে বলতে থাকে যে আমি আর কখনোই বাইক রেসিং করব না, তারপরও তুমি আমার সঙ্গে কথা বলো। বেচারা সকাল থেকেই শিয়াকে সরি বলতে বলতে এখন রাত হয়ে গিয়েছে, আর এতবার সরি বলার ফলে শিয়া এবার তাকে ক্ষমা করে দেয়। এতে লিও অনেক খুশি হয়। তারপর সে শিয়াকে অনেকগুলো কেক খেতে দেয়, আর শিয়াও খুশি মনে এসব খেয়ে নেয়। পরের দিন শিয়াকে তার বাবা হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে, কারণ তিনি শিয়ার প্রেগন্যান্সি টেস্ট করতে চায়। শিয়া এখানে তার মিথ্যে প্রেগনেন্টের ব্যাপারটা তার বাবার কাছে বলতে চায়, কিন্তু তার বাবা তো তার কোনো কথাই শোনে না। তিনি বলে যে অবহেলা করলে চলবে না, তোমাকে হসপিটালে যেতেই হবে। এই কারণে শিয়া এবার লিকে মেসেজ করে এখনো হসপিটালে আসতে বলে। তারপর লি যখন হসপিটালে যাচ্ছিল তখন তার সঙ্গে আবারও ইয়ানের দেখা হয়ে যায়। ইয়ান তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে লি বলে, এক সাইডে যাও, আমাকে এখনই আমার ওয়াইফকে নিয়ে হসপিটালে যেতে হবে প্রেগন্যান্সি চেকআপের জন্য। এই কথা শুনে ইয়ান তো তার কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। সে কনফিউজড হয়ে বলতে থাকে, এ আবার বিয়ে করলো কবে, আর বাচ্চা আসলো কোথায় থেকে। যাই হোক, এদিকে লি হসপিটালে গেলে শিয়া বলে, জলদি কিছু করো, যদি বাবা জানতে পারে আমি প্রেগনেন্ট না তাহলে কিন্তু অনেক বেশি রেগে যাবে। এবার লি তো তাড়াতাড়ি ওয়াশরুমের কাছে গিয়ে কিছু মহিলাকে তাদের ইউরিন দিতে বলে। লিকে এসব করতে দেখে সবাই তো ভাবছিল লি হয়তো পাগল, কিন্তু তার যে এখন প্রেগনেন্সি মহিলাদের এই জিনিসটা কতটা দরকার সেটা কেউই বুঝতে পারছিল না। যাই হোক, অনেক কষ্ট করে লি একটি মহিলার কাছ থেকে ওনার ইউরিন এনে শিয়াকে দিয়ে দেয়, যেটা আবার শিয়া টেস্ট করার জন্য ডক্টরকে দিয়ে দেয়। রাতের বেলা দেখা যায় লি শিয়ার সঙ্গে দেখা করার জন্য জানালা দিয়ে তার রুমে আসার চেষ্টা করছিল, কিন্তু শিয়া তাকে বকা দিয়ে তার হোস্টেলে যেতে বলে। এতে বেচারা লি যখন তার ঘর থেকে বের হচ্ছিল তখনই জিয়ান নামের একটি ছেলে তাকে দেখে ফেলে, আর এই জিয়ান হলো শিয়ার আরেক কাজিন। লিকে শিয়ার রুম থেকে বের হতে দেখে সে তো অনেক রেগে যায়, কিন্তু শিয়ান তখনই জিয়ানকে বুঝিয়ে শুনিয়ে ভিতরে নিয়ে যায়। পরের দিন জিয়ান, লি, শিয়া আর তার বাবা একসঙ্গে লাঞ্চ করতে যায়। জিয়ান তখন শিয়াকে বলছিল, তুই এই পিচ্ছি লির মধ্যে এমন কি দেখলি যে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলি? লি তো এখনো স্টুডেন্ট,
সে কোনো কাজও করে না। আমার তো মনে হয় সে তোকে জোর করছে বিয়ে করার জন্য। এই কথা শুনে সে তো অনেকটা রেগে যায় আর বলে আমি তাকে চুজ করেছি আর আমি তাকেই বিয়ে করব। এই বলে সে রাগ দেখিয়ে এখান থেকে চলে যায়। এদিকে জিয়ানের এই কথাগুলো শুনে লিও অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে তো আসলেই এখনো পর্যন্ত স্টুডেন্ট, কোনো ইনকাম সোর্সও তার নেই। সে কিভাবে জিয়ার দায়িত্ব নেবে, এই কারণে সে আপসেট হয়ে একাই বাইরে বসেছিল। তখন শিয়া তার কাছে আসে। শিয়াকে দেখে লি বলে তুমি যদি আমার মন ভালো করতে চাও তাহলে কিস করো কিংবা জড়িয়েও ধরতে পারো। কিন্তু শিয়া তাকে জড়িয়েও ধরে না, কিসও করে না। এই কারণে লি নিজেই জোর করে তাকে কিস করতে আসছিল, কিন্তু শিয়া তাকে আটকে দেয় আর পরক্ষণে নিজে লিয়ের গালে কিস করে দৌড়ে সেখান থেকে চলে যায়। শিয়ার এই কিসের কারণে লিয়ের মোটটাও পুরোপুরি ঠিক হয়ে যায়। তারপর শিয়া বাড়িতে গিয়ে তার বাবাকে বলে আমি ঠিক করেছি আর পড়াশোনা করব না, একটি বেকারি শপ ওপেন করব। এটা শুনে তার বাবা তো রেগে যায় আর সে শিয়াকে বকা দেয়। এতে শিয়াও তখন তার বাবার সঙ্গে একটু ঝগড়া করে আর সে রেগে নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে লিয়ের বাড়িতে শিফট হয়ে যায়। এতে লি তো অনেক খুশি, কারণ এখন থেকে সে 24 ঘন্টায় শিয়ার সঙ্গে থাকতে পারবে। তারপর জিনি, শিয়া আর লি তিনজন মিলে শিয়ার বেকারি শপের জন্য একটি দোকান দেখতে চলে আসে। আর এই দোকানের মালিক ছিল ড্যানজি। ড্যানজিকে দেখে তারা তিনজনই তো তখন অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে শিয়ার তো একদমই ইচ্ছে করছিল না এই দোকানটা ভাড়া নিতে, কিন্তু তার বাজেট ছিল খুবই কম, তাই সে এখানে অনেকটা কনফিউজড হয়ে যায়, কারণ ড্যানজির দোকানের বাজেটও কম ছিল। তখন জিনি শিয়াকে সান্ত্বনা দিয়ে বলে ডোন্ট ওয়ারি, আমি ড্যানজির সঙ্গে কথা বলবো। তারপর জিনি চ্যানের সঙ্গে এসে দেখা করে আর চ্যানকে বলে শিয়ার শপে ইনভেস্ট করার জন্য। যদিও প্রথমে চ্যান রাজি হচ্ছিল না, কিন্তু জিনির অনেক রিকোয়েস্টের কারণে চ্যান রাজি হয়ে যায়। অন্যদিকে হসপিটাল থেকে শিয়ার বাবাকে কল করে বলা হয় যে শিয়ার প্রেগন্যান্সিতে কিছু প্রবলেম হয়েছে। এটা শুনে তার বাবা তো অনেক চিন্তায় পড়ে যায়। অপরদিকে জিনি তো শিয়াকে কল করে এই গুড নিউজটা দেয় যে চ্যান তার বেকারিতে ইনভেস্ট করতে রাজি হয়েছে। এটা শুনে শিয়াও অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে শিয়ার বাবা আর জিয়াং আসে। তারা তখন শিয়াকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু তারা লিকে তাদের সঙ্গে আসতে দেয় না। এতে শিয়া বিরক্ত হয়ে বলে আমি হসপিটালে কেন যাব। শিয়ার বাবা শিয়াকে ডক্টরে বলা সব কথাগুলো বুঝিয়ে বলে। শিয়া এবার তার বাবাকে সব সত্যিটা বলে দেয় যে সে প্রেগনেন্ট না, এতদিন শুধু তার বাবার সাথে প্রেগনেন্ট হওয়ার অভিনয় করেছে, কারণ তিনি তার সার্টিফিকেট ফেরত দিচ্ছিল না। এই কথাগুলো শুনে তার বাবা তো তার উপর অনেক বেশি রেগে যায় আর এখানে এই সিনটা কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি লিয়ার শিয়াকে অনেক বকা দিচ্ছিল এত বড় একটা মিথ্যা কথা বলার জন্য। এদিকে জিয়াংও তখন শিয়ার বাবাকে বলে আঙ্কেল তুমি তাদেরকে বকা দিচ্ছ কেন, তোমার তো খুশি হওয়ার কথা যে শিয়া এখনো প্রেগনেন্ট না, এর মানে তাকে এখন আর লিকে বিয়ে করতে হবে না। এসব শুনে লি তো তখন হাঁটু গেড়ে বসে শিয়ার বাবাকে বলে হ্যাঁ আমি প্রেগনেন্টের ব্যাপারটা মিথ্যা বলেছি, কিন্তু শিয়ার প্রতি আমার ফিলিংস এক ফোঁটাও মিথ্যা না। আমি শিয়াকে প্রচন্ড ভালোবাসি, শিয়াকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তার কথাগুলো শুনে শিয়ার বাবার জিয়াং দুজনেই একটু ইমোশনাল হয়ে যায় আর তারা লিকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তারপর লি শিয়াকে বলে আঙ্কেল আর কখনোই তোমার সঙ্গে আমার দেখা করতে দিবে না, আর তুমিও হয়তো আমার সঙ্গে আর ডেট করতে যাবে না, তাই এখন আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে। আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু আমার মনে হচ্ছে আমি সারা জীবন তোমার ছোট ভাই হয়েই থাকবো, কখনো বয়ফ্রেন্ড হতে পারবো না। শিয়া তখন বলে আমি কিছুতেই এমনটা হতে দিব না, কারণ আমিও তোমাকে ভালোবাসি আর আমরা নতুন ভাবে এখন সবকিছু আবার শুরু করব, কাউকে মিথ্যা কথা বলবো না। এই বলে সে লিয়ের কপালে কিস করে। তখনই আবার সেখানে শিয়ার বাবা আর জিয়াং আসে আর তাদেরকে কিস করতে দেখে এবার তো লিকেই বাড়ি থেকে বের করে দেয়। পরের সিনে চ্যানকে দেখা যায়। চ্যান আজকে জিনির সঙ্গে দেখা করতে তার কাজের জায়গায় এসেছিল। এখানে চ্যাং সরাসরি জিনিকে বলেই দেয় যে তুমি কি আমার সঙ্গে ডেট করবে,
লি বলে, কেন? তুমি তো শিয়াকে পছন্দ করো। জেন বলে, শিয়াকে আমি পছন্দ করলো তাকে কিন্তু ভালোবাসিনি, তাছাড়া শিয়ার তো এখন বয়ফ্রেন্ডও আছে। এখন তুমি তোমার উত্তর জানাও। জিনি তাকে কোনো উত্তর না দিয়ে চলে যায়। এদিকে পরের দিন ছিল শিয়ার শপের ওপেনিং ডে। লি এখানে বাজি ফাটাচ্ছিল, আর এসব করতে গিয়ে সে তো তার হাতটাই পুড়িয়ে ফেলে। এবার শিয়া লিকে নিয়ে হসপিটালে যায়। ডক্টর তখন শিয়াকে তার ভাইয়ের ঠিক মতো খেয়াল রাখতে বলে। এটা শুনে লি তো প্রচন্ড রেগে যায়, আর ডক্টরকে বলে, আমি মোটো তার ভাই না, আমি হলাম তার বয়ফ্রেন্ড। এই বলে সে শিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর শিয়া তার শপে আসে, কিন্তু অনেকক্ষণ পার হওয়ার পরও কোনো কাস্টমারই সেখানে আসে না। এতে শিয়া অনেক আপসেট হয়ে যায়। পরের দিন লিয়ার কলেজের একটি প্রোগ্রাম ছিল, আর এখানে লিয়ার জিহা একসঙ্গে গান গাইবে। এদিকে শিয়াও এই অনুষ্ঠানটা দেখতে এসেছিল। আসলে শিয়াকে লি এখানে আসতে বলেছিল। এখানে শিয়ার পাশে দুটি মেয়ে বসে বলা বলি করছিল লিয়ার জিহাকে একসঙ্গে একদম পারফেক্ট ম্যাচ হয়, তাদেরকে একদম কাপল লাগে। এসব শুনে শিয়ার তো খুবই খারাপ লাগছিল। তার মনে হয় যে তার সাথে হয়তো লিকে একদমই মানায় না। এদিকে তো তাদের গান গাওয়া শেষ হলে জিহার ড্রেসটা সেখানেই ছিঁড়ে যায়। এটা ডাকতে গিয়ে লি তো জিয়াকে কোলে তুলে এখান থেকে নিয়ে চলে যায়, যা দেখে শিয়ার তো আরো বেশি কষ্ট হয়। আর সে লিয়ের সঙ্গে দেখা না করেই সেখান থেকে চলে যায়। তারপর শিয়া যখন তার শপে আসে, তখন তো সেখানে ডেনজি এসে আবারও তাকে বিরক্ত করতে শুরু করে দেয়। এমনিতেই তো শিয়ার মেজাজটা আজকে খারাপ ছিল, তার উপরে ডেনজির এসব কথাবার্তা সে নিতেই পারছিল না। কিন্তু তারপরও ডেনজি বকবক করেই যাচ্ছিল। তখনই সেখানে লি এসে ডেনজিকে মারতে মারতে সব থেকে বের করে দেয়। আর শিয়াকে বলে, দেখলে আমি কতটা ম্যাচিউর হয়ে গিয়েছি, সঠিক সময়ে এসে তোমাকে প্রটেক্ট করে নিয়েছি। শিয়া বলে, তোমার সাহায্য আমার লাগবে না, তুমি ওই জিহার কাছে যাও। এই কথা শুনে লি বলে, তুমি কি তার সঙ্গে আমাকে দেখে জেলাস হচ্ছ নাকি? শিয়া তার কথার আর কোনো উত্তর দেয় না, আর তাকেও মারতে মারতে সব থেকে বের করে দেয়। তারপর রাতের বেলায় লি শিয়াকে কল করে বলে, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? এবার শিয়া লিকে বলেই দেয় যে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। এটা শুনে লি তো অবাক হয়, আর সে সাথে সাথে শিয়ার সঙ্গে দেখা করতে চলে আসে। লি ব্রেকআপ করার কারণ জিজ্ঞাসা করলে শিয়া বলে, সবাই মনে করে আমরা ভাই বোন। আমি অনেক চেষ্টা করেছি এই বিষয়টা ভুলে যাওয়ার জন্য, কিন্তু এখন আর পারছি না। তোমার আর আমার মধ্যে 6 বছরের গ্যাপ, আমাদের এখন ব্রেকআপ করে নেওয়াটাই ভালো হয়। এই বলে শিয়া চলে যায়। তার কথাগুলো শুনে লি তো অনেক বেশি আপসেট হয়। যাই হোক, পরের দিন লি জিহা আর ইয়ানের সঙ্গে দেখা করে অনেক বেশি ড্রিঙ্ক করে, আর সবকিছু তাদেরকে বলে। এসব কিছু শোনার পর ইয়ান তখন লিকে সান্ত্বনা দেওয়ার জন্য শিয়ার সম্পর্কে অনেক আজেবাজে কথা বলতে শুরু করে দেয়। শিয়ার সম্পর্কে এসব কথা শুনে লি রেগে উল্টো ইয়ানকেই বকা দিচ্ছিল। এবার লি জানালা দিয়ে শিয়ার রুমে আসে। শিয়া তখন ঘুমাচ্ছিল, এই কারণে লি জোর করে শিয়াকে কিস করে দেয়। ফলে শিয়ার তো ঘুম ভেঙে যায়। এবার লি বলে, অনেক কষ্টে তুমি আমার গার্লফ্রেন্ড হতে রাজি হলে, কিন্তু কেন এখন হঠাৎ করে ব্রেকআপ করতে চাইছো? যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে শাস্তি দাও প্লিজ। এভাবে আমাকে একা ফেলে চলে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। এই কথাগুলো বলে লি তো একদম কান্না করে দেয়। এবার শিয়ারও তার জন্য অনেকটা খারাপ লাগে। সে পানি এনে লিকে খাইয়ে দেয়, কিন্তু এই পানিতে আগে থেকে চিনি মেশানো ছিল, যেটা আবার শিয়া জানতো না। এবার মিষ্টি খাওয়ার ফলে লিয়ের তো অ্যালার্জি অ্যাটাক শুরু হয়ে যায়। এই কারণে তাকে হসপিটালে নিয়ে আসা হয়। কিন্তু এবার লিয়ের অবস্থাটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল। অনেকদিন কেটে যাওয়ার পরও তার জ্ঞানই ফিরছিল না। লিয়ের এই অবস্থা দেখে শিয়ার তো মনে হচ্ছিল তার জন্য এসব কিছু হয়েছে। সে অনেক কান্না করতে থাকে। পরের দিন দেখা যায় লিয়ের জ্ঞান ফিরে আসে, যেটা দেখে শিয়া তো অনেক খুশি হয়। আর লিয়ের কাছে এসে বলে, তোমার বাবা মা তোমাকে বিদেশে চলে যেতে বলেছে, সেখানে তোমার চেক আপ করা হবে। লি বলে, তুমি কি আমার সঙ্গে যাবে? শিয়া বলে, না, তুমি একাই যাবে। লি বলে, যদি আমি যাই তাহলে আর কখনোই ফিরে আসবো না। শিয়া বলে, আমি তো এটাই চাই।
এই বলে সে চলে যায়। এই মুহূর্তে শিয়ার কাছে এসব কথাগুলো লি একদমই আশা করেনি। সে তো অনেকটাই আপসেট হয়ে যায়। পরের দিন লি বিদেশে চলে যাবে, তাই সে শেষবারের মতো শিয়ার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু শিয়া তার সঙ্গে দেখা করে না। তাই লি মন খারাপ করে বিদেশে চলে যায়। এভাবে বেশ কিছু মাস কেটে যায়। এখন শিয়ার বেকারি শপটা অনেক ভালোই চলে, কিন্তু এই কয়েক মাসের মধ্যে লিয়ের সঙ্গে তার কোনো কথাই হয়নি। তখনই তার সঙ্গে জিহা দেখা করতে আসে আর বলে, আমি আর লি জাস্ট ক্লাসমেট, তবে আমি তাকে পছন্দ করতাম। কিন্তু লি সত্যি তোমাকে অনেক ভালোবাসে, সব সময় সে তোমার কথাই বলতো। কেন তুমি তাকে এতটা কষ্ট দিচ্ছ? তাছাড়া ওই দিন তো আমার ড্রেসটা ছিঁড়ে গিয়েছিল, এই কারণেই লি আমাকে কোলে নিয়েছিল। এখানে আরো কিছু কথা বলে জিহা চলে যায়। তখনই শিয়া আবার সেখানে লিকে দেখে একদম অবাক হয়ে যায়। তারপর লি শিয়াকে আবারও তার গার্লফ্রেন্ড হতে বলে, সাথে বলে, এতদিন দূরে থেকেও আমি তোমাকে ভুলতে পারিনি। তাছাড়া আমি বুঝতে পেরেছি তোমাকে ছেড়ে আমি কখনই ভালো থাকতে পারবো না। শিয়া বলে, আমি তোমার থেকে 6 বছরের বড়। প্রথমে তোমার ভালো লাগলো, আস্তে আস্তে কিন্তু তুমি বুড় হয়ে যাবে, আমাকে বুড়ি মনে হবে। লি বলে, আমি কখনই তোমার সঙ্গে থাকলে বোর ফিল করি না। আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হলে তুমি। তুমি যেমনই হও না কেন, আমার কাছে তুমি শ্রেষ্ঠ। আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। এই বলে সে তো শিয়াকে কিস করে দেয়। আর শিয়াও এবার লিকে মেনে নেয়, কারণ সেও সব সময় লিকে ভালোবেসে এসেছে। এদিকে জিনি আর চ্যানকেও দেখানো হয়। জিনাসকে সে হাঁটু করে বসে জিনিকে অনেক সুন্দর করে গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজাল করে। এবার জিনিও কিছুক্ষণ ভেবে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। আসলে শুরু থেকেই জিনি কিন্তু চ্যানকে বেশি পছন্দ করে এসেছে। সে চেয়েছিল চ্যান আর সে একসঙ্গে থাকুক, কিন্তু সে এটা কখনোই চায়নি। আর সে বুঝতে পারে যে সে চ্যানকে শুরু থেকেই অনেক পছন্দ করত। যাক, এখানে তারাও মিলে যায়। পরের দিন শিয়া যখন তার শপে ছিল, তখন সেখানে ইয়ান এসে শিয়াকে একটি জায়গায় নিয়ে আসে। এখানে শিয়ার বাবা এসে শিয়াকে বলে, এতদিন ধরে আমি তোমার খেয়াল রেখেছি, এখন আমার পালা শেষ, এখন থেকে তোমার খেয়াল অন্য কেউ রাখবে। তখনই সেখানে লিকে দেখানো হয়। লি তো শিয়ার কাছে এসে একটি রিং দিয়ে হাঁটু গড়িয়ে বিয়ের জন্য প্রপোজাল করে, আর শিয়াও তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। তাদেরকে এক হতে দেখে সেখানে থাকা সবাইও অনেক খুশি হয় আর হাততালি দিতে শুরু করে। আর তাদের দুজনের মিলনের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানে সুন্দর একটা এন্ডিং হয়ে যায়।